ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে আলাপ করতে যাচ্ছি আইএলটিএস এর রিডিং পরীক্ষার এমসিকিউ কোশ্চেন টাইপটা নিয়ে। এমসিকিউ খুবই কমন একটা কোশ্চেন টাইপ এবং এটা প্রায় সময় আমাদের আইএলটিএস পরীক্ষাতে ফেস করতে হয়। আমরা প্রথমেই জেনে নিব এমসিকিউ আইএলটিএস এ কত ধরনের হয়। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। আমাদের সাধারণত আইএলটিএস পরীক্ষায় দুই ধরনের এমসিকিউ কোশ্চেন ফেস করতে হয়। তার মাঝে প্রথমটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ, এবং সিঙ্গেল অ্যান্সার এমসিকিউতে চারটা অপশন থাকে, যার মাঝে একটা অপশন কারেক্ট থাকে। এবং আরেকটা হচ্ছে ডাবল অ্যান্সার এমসিকিউ বা এক্সটেন্ডেড এমসিকিউ, যেখানে পাঁচটা অপশন দেওয়া থাকে এবং যার মাঝে দুটো অ্যান্সার সঠিক হয় এবং বাকি তিনটি অ্যান্সার ভুল থাকে। এই হচ্ছে আমাদের আইএলটিএস পরীক্ষায় আসা এমসিকিউর টাইপগুলো। এখন আমরা দেখে নিব আমাদের এমসিকিউ প্রশ্ন আসলে ঠিক কি খুঁজে বের করতে বলা হয়, অথবা আমাদের জন্য কি ধরনের ইনস্ট্রাকশন থাকে। যদি আমরা একটু মোটা দাগে ভাগ করতে চাই, তাহলে আমরা দেখব এমসিকিউ কোশ্চেনগুলো আমাদেরকে দুই ধরনের ইনফরমেশন বা দুই ধরনের বিষয় খুঁজে বের করতে বলে। এর মাঝে একটা হচ্ছে ওই আইএলটিএস এর রিডিং প্যাসেজটা যে রাইটার লিখেছেন, সেই রাইটারের কোনো একটি কমেন্ট অথবা কোনো একটি পয়েন্ট অথবা কোনো একটি ভিউ। কখনো এমন হতে পারে যে রাইটারের কোনো একটা বিষয়ের উপরে আর্গুমেন্ট অথবা রাইটার কি সাজেস্ট করছেন সেই জিনিসটাও আমাদেরকে খুঁজে বের করে বলতে হতে পারে। কখনো কখনো আমাদেরকে বলা হয় যে এই নির্দিষ্ট প্যারাগ্রাফটাতে আমাদের রাইটার কোন বিষয়টার উপর জোর দিচ্ছে, বা অথবা হোয়াট দ্য রাইটার এমফাসাইজেস অন, অর্থাৎ রাইটার কোন জিনিসটাকে মূল গুরুত্বটা দিচ্ছে, সেই বিষয়গুলো খুঁজে বের করার জন্য এমসিকিউ কোশ্চেনগুলোতে ইনস্ট্রাকশন থাকে। এগুলো সিঙ্গেল কোশ্চেন এমসিকিউ হতে পারে, এক্সটেন্ডেড হতে পারে, এনি টাইপ অফ দ্যাট। আর এক ধরনের এমসিকিউ কোশ্চেন আমরা পাই, যেখানে আমাদেরকে কোনো একটি ইনফরমেশন খুঁজে বের করতে বলা হতে পারে, কোনো একটি ইনফরমেশন মেলাতে বলা হতে পারে। এবং এই ধরনের এমসিকিউতে সাধারণত রাইটার নিজে ইনভলভড থাকেন না, বরং ওই প্যাসেজে ডিসকাস করা কোনো একটা বিষয়বস্তুর উপরে আমাদেরকে প্রশ্ন করা হয়। সো আমি যদি র্যাপ আপ করতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের এমসিকিউতে দুই ধরনের জিনিস খুঁজে বের করতে বলা হয়। এক ধরনের জিনিস রাইটারের সাথে রিলেটেড, দ্যাট ইজ রাইটারের কমেন্টস, রাইটারের ভিউ, রাইটারের পয়েন্ট, অথবা রাইটারের আর্গুমেন্ট কিংবা রাইটারের সাজেশনও হতে পারে। আর আরেক ধরনের ইনফরমেশন যেটা আমাদেরকে এমসিকিউতে খুঁজে বের করতে বলা হয়, সেটা হচ্ছে ওই রিডিং প্যাসেজের কোনো একটা টপিকের উপরে কোনো একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা সত্যি হতেই হবে, অর্থাৎ যেই অপশনটা কারেক্ট অ্যান্সার হবে, সেই কারেক্ট অ্যান্সারের অপশনটা আমাদেরকে প্যাসেজে প্যারাফ্রেজড অবস্থায় কিছুটা হুবহু অবস্থায় খুঁজে পেতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে এমসিকিউতে খুঁজে বের করতে বলা হয়। নাও আই এম গোইং টু আস্ক ইউ ওয়ান কোশ্চেন, দ্যাট ইজ ক্যান ইউ গেজ হোয়াট স্কিলস আর অ্যাসেসড ফর দি এমসিকিউ কোশ্চেন্স। এমসিকিউ কোশ্চেনগুলো যখন এক্সামিনার আমাদেরকে দেন, তিনি আসলে আমাদের কোন দক্ষতাগুলোকে যাচাই করে দেখতে চান। যদি আমার কোনো স্টুডেন্ট গেস করে বসে যে স্যার স্কিমিং অথবা স্ক্যানিং টেকনিক্স গুলোকে যাচাই করে দেখা হয়, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। কেউ যদি বলে যে স্যার ইনফারিং করতে পারা বা এই যে রাইটারের মন্তব্যটা বা রাইটারের সাজেশনটা ধরতে পারা, এই স্কিলটাকে যাচাই করে দেখা হয়, তারাও অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা এখন এক নাগারে দেখে নিব ঠিক টোটাল কত ধরনের স্কিল এমসিকিউর জন্য অ্যাসেস করা হয়। So there are the skills that are actually assessed in the MCQ questions. প্রথমেই স্কিমিং এবং স্ক্যানিং। স্কিমিং এবং স্ক্যানিং সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। যারা ট্রু ফলস নট গিভেনের ক্লাস, গ্যাফিলের ক্লাস করে ফেলেছি, তারা আমরা অলরেডি জানি যে স্কিমিং এবং স্ক্যানিং এর উপরে আমাদের আইএলটিএস এর রিডিংটার অনেকাংশই নির্ভর করে। এরপরে এসে পড়ে আরেকটা ভাইটাল পার্ট, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং প্যারাফ্রেজিং এন্ড সিনোনিমস, হুইচ ইজ হিয়ার। সো আইএলটিএস রিডিং পরীক্ষাটা তো আসলে মূলত প্যারাফ্রেজিং এর উপর নির্ভর করেই, যেখানে কখনো ডিরেক্ট সিনোনিমস ব্যবহার করা হয় এবং প্রায় সময়ই কনটেক্সচুয়াল সিনোনিমস ব্যবহার করা হয়। আমাদের রিডিং হ্যাবিট এবং রিডিং স্কিলস বৃদ্ধি করার সাথে সাথে এই ব্যাপারগুলোতে আমাদেরকে ভালো হয়ে নিতে হবে। এরপরে চলে আসে ইনফার করতে পারার স্কিল অথবা ইনফারেন্স স্কিল। ওই যে আমরা একটু আগে আলাপ করে আসলাম যে কখনো রাইটারের কমেন্ট অথবা কখনো রাইটারের ভিউ, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হয়, যেগুলো প্রায় সময়ই প্যাসেজে একেবারে হুবহু দেওয়া থাকে না। তো তখন আমাদেরকে এই যে ইনফার করে নেওয়া অথবা ধারণা করে নেওয়া, এই ব্যাপারটাতে একটু দক্ষ হতে হয়। ফাইনালি ডিস্টিংগুইশিং ফ্যাক্ট ফ্রম অপিনিয়ন, এটা আমরা প্র্যাকটিস করতে করতে খুব দ্রুতই ধরে ফেলতে পারবো যে এই ব্যাপারগুলো হচ্ছে অপিনিয়ন এবং এই ব্যাপারগুলো হচ্ছে সলিড ইনফরমেশন। আরো সহজভাবে যদি বলতে হয়, তাহলে অপিনিয়ন প্রকাশ করার নির্দিষ্ট কিছু ভোকাবুলারিজ আছে, যেমন দ্য রাইটার আর্গুজ, রাইটার সাজেস্টস, রাইটার থিংস মেবি।
সো এই যে এই ধরনের যেই কোটেশন গুলো থাকবে সেগুলো অপিনিয়ন, এবং কিছু থাকবে যেগুলো অপিনিয়ন না, যেগুলো হচ্ছে ফ্যাক্ট অথবা ইনফরমেশন। তবে এই ব্যাপারগুলো এভাবে আলাপ করার চাইতে যখন আমরা কোশ্চেন সলভ করব সেই সময়ে আলাপ করে নেওয়া বা প্যাসেজের এক্সাক্ট লাইন পড়ে নেওয়া, সেটা আমাদেরকে আরো গ্রেটার ওয়েতে হেল্প করবে। লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে ভুল অপশনকে এলিমিনেট করতে পারা। এবং খুব সম্ভবত এই যে স্কিলটা, এই স্কিলটাই আমাদের সবচাইতে কাজে লাগতে যাচ্ছে। আমরা কতটা দ্রুত এবং কতটা সফলভাবে চারটা অপশনের মাঝে তিনটা ভুল অপশনকে এলিমিনেট করে দিতে পারি, অথবা পাঁচটা অপশনের মাঝে তিনটা ভুল অপশনকে এলিমিনেট করে দিতে পারি। এই জিনিসটাতে আমরা যত প্রো হতে থাকবো, ততই আমাদের এমসিকিউতে অ্যাকুরেসি রেট বাড়তে থাকবে। Here you can find another one, which is understanding writer's purpose or tone. রাইটারের পারপোজ আর টোনটা আন্ডারস্ট্যান্ড করতে পারা প্রথম দিন থেকেই প্র্যাকটিস করতে হবে, বাট যত আমাদের রিডিং হ্যাবিট বাড়বে, অ্যানালিটিক্যাল স্কিলস বাড়বে, তত আমরা এটা আরো ভালোভাবে ধরে ফেলতে পারবো। সো এই ছিল এমসিকিউর বেসিক, অথবা এই ছিল এমসিকিউর থিওরিজ। নাও উইল মুভ ফরওয়ার্ড টু সলভিং। আমরা এখন সলভিং এর দিকে চলে যাব, এবং অবশ্যই সলভ করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু স্টেপস ফলো করতেই হবে। So let's look at those steps which we are going to follow. প্রথমেই read the question first, not the passage. কোশ্চেনকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা না গেলে আমাদের কি খুঁজে বের করতে হবে সেটাই হয়তোবা একরকম ধোঁয়াশে হয়ে যাবে, ধোঁয়াটাপূর্ণ হয়ে যাবে, that will become ambiguous. So we have to read the question first, not the passage. Locate the relevant part of the passage. ওই যে আমরা কোশ্চেনটা পড়ে নিলাম, কোশ্চেনটাকে একটু ক্লিয়ার করে নিলাম, এখন আমি কোশ্চেনের কিওয়ার্ডটা সম্পর্কে জানি। এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে আমরা এখন প্যাসেজের কোন অংশটাতে এই এমসিকিউটার অ্যান্সার থাকতে পারে সেই অংশটাকে লোকেট করে ফেলবো। আওয়ার নেক্সট স্টেপ ইজ রিডিং কেয়ারফুলি অ্যারাউন্ড দি কিওয়ার্ড। এই যে আমি প্রথমে কোশ্চেনকে রিড করলাম, কোশ্চেন থেকে কিছু কিওয়ার্ড নিলাম, এরপর প্যাসেজের একটা নির্দিষ্ট অংশকে লোকেট করে ফেললাম। এখন আমার নেক্সট কাজটা হচ্ছে এই যে লোকেটেড যে অংশটা, যেখানে অ্যান্সার থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, সেই জায়গাটা আমাদেরকে এখন কেয়ারফুলি পড়তে হবে, এখন আর ধীরে পড়লে হবে না। এর পরবর্তী যে কাজটা, দ্যাট ইজ ম্যাচিং দ্য মিনিং, নট এক্সাক্ট ওয়ার্ডস, নট ওয়ার্ডস বাই ওয়ার্ড বাই ওয়ার্ড। যেহেতু এখানে আমাদেরকে প্যারাফ্রেজিংটাকে যাচাই করে নেওয়া হয়, তাই ওয়ার্ড বাই ওয়ার্ড যদি মিলে যায় সেটা বরং অ্যান্সার না হওয়ার চান্সটা অনেক বেশি গ্রেটার, অনেক বেশি হাই। রাদার আমাদেরকে দেখতে হবে অর্থটা অথবা সেন্সটা ম্যাচ করে কিনা। নেক্সট স্টেপ ইজ মেবি দ্য ইজিয়েস্ট ওয়ান, দ্যাট ইজ এলিমিনেটিং রং অ্যান্সার্স। এবং তিনটা অপশন থাকবেই যারা ভুল অপশন। তিনটা অপশনকে যদি আমি বাদ দিতে পারি, অথবা অ্যাটলিস্ট যদি আমি দুটোকেও বাদ দিতে পারি, এরপরে কিন্তু সঠিক অ্যান্সারটাকে চুজ করা অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমি পুরো ব্যাপারটাকে আবার একটু র্যাপ আপ করতে যাচ্ছি। আমাদের স্টেপগুলো কি হতে যাচ্ছে? আমাদের স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপটা হতে যাচ্ছে উই আর গোয়িং টু রিড দ্য কোশ্চেন ফার্স্ট, নট দি অপশনস, নিদার দি প্যাসেজ। আমরা কোশ্চেনটাকে ভালোভাবে পড়বো, কোশ্চেনটাকে আন্ডারস্ট্যান্ড করব, গেল। এবার আসবে আমাদের দ্বিতীয় স্টেপ। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে কোশ্চেনের যে কিওয়ার্ডটা, কোশ্চেনের যে স্ট্রং কিওয়ার্ডটা, সেটাকে ধরে প্যাসেজে চলে যাওয়া, এবং প্যাসেজের নির্দিষ্ট কোন অংশটাতে আমাদের অ্যান্সারটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই অংশটাকে লোকেট করে ফেলা। আমাদের দ্বিতীয় স্টেপও শেষ। এবার আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে লোকেটেড অংশটার, প্যাসেজের বা প্যারাগ্রাফের লোকেটেড অংশটাকে এবার খুব ভালোভাবে ইনস এন্ড আউটস সহকারে পড়ার চেষ্টা করা, আর যাতে আমার অ্যান্সারটা বের করার জন্য বারবার পড়তে না হয়, একবারে যাতে আমি সঠিকভাবে জিনিসটা ধরতে পারি। এরপরে আমরা দুটো কাজ করব, মিনিংটাকে ম্যাচ করানোর চেষ্টা করব, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি কোনো কিছু মিলে যায় সেটাকে অ্যাভয়েড করব। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা রং অ্যান্সার গুলোকে এখন আস্তে আস্তে এলিমিনেট করে দিতে পারবো। সো রং অ্যান্সার এলিমিনেট করা হয়ে গেলে সঠিক অ্যান্সারকে যাচাই করে নেওয়া অথবা সঠিক অ্যান্সারকে চুজ করে নেওয়া সেটা আরো সহজ হয়। স্টেপস চলে গেল, এখন এটাকে অ্যাপ্লাই করার পালা। লেটস গো টুয়ার্ডস দি অ্যাপ্লিকেশন। এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাকে আমাদেরকে সলভ করতে হবে। আমরা প্রথমে কোশ্চেনটাকে একটু ভালোভাবে পড়ে নিব। আমাদের কোশ্চেনটা হচ্ছে নিউরো ইকোনমিক্স ইজ আ ফিল্ড অফ স্টাডি
হুইচ সিক্স টু, এখানে আমরা দুটো কিওয়ার্ডকে একটু জোরালো হিসেবে ধরছি, যার মাঝে প্রথম কিওয়ার্ডটা তো একদমই জোরালো, নিউরো ইকোনমিক্স, বিকজ ইটস দ্য নেম অফ এ সাবজেক্ট, এটা একটা সাবজেক্টের নাম হতে যাচ্ছে। এবং এরপরে যে ওয়ার্ডটাকে আমরা একটু স্ট্রং এর খাতায় ধরে নিচ্ছি, অর্থাৎ ও আমাদেরকে হেল্প করবে ইন দ্যাট সেন্স, সেটা হচ্ছে সিক্স। তাহলে আমাদের প্রশ্নের অর্থটা দাঁড়ালো নিউরো ইকোনমিক্স ইজ আ ফিল্ড অফ স্টাডি। এখানে ফিল্ড কিন্তু মাঠ না, অথবা এখানে ফিল্ড কিন্তু প্লেগ্রাউন্ড না, এখানে ফিল্ডের অর্থ দাঁড়াবে এটা পড়াশোনার একটা বিষয় বা পড়াশোনার একটা ক্ষেত্র। হুইচ সিক্স টু, যেটা কিনা খুঁজে বের করার চেষ্টা করে, ঠিক ওই যে ওই অ্যাসেসিং এর মতন, ও কোনো একটা দক্ষতা যাচাই করে নেওয়ার চেষ্টা করে, এবং নিচে চারটা দক্ষতার কথা হয়তো বলা আছে এবিসিডি তে, কিন্তু যার মাঝে তিনটা ভুল। আমি ওই তিনটা ভুল অপশন, আমি তো জানি না কোন তিনটা ভুল, তাই আমি ওই তিনটা ভুল অপশন পড়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। আমি এখন নিউরো ইকোনমিক্স এবং সিক্স কে আমাদের এই প্যারাগ্রাফটাতে খুঁজবো, এবং যখন আমরা এটা দেখতে থাকবো তখন খেয়াল করব যে আমাদের প্রথম প্যারাগ্রাফে নিউরো ইকোনমিক্স নেই প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে নিউরো ইকোনমিক্স নেই, নিউরো ইকোনমিক্স আছে হচ্ছে আমাদের চতুর্থ বাক্য থেকে, এবং নিউরো ইকোনমিক্স এর পাশে যে স্টাডিজ কথাটা আছে, এই স্টাডিজ হচ্ছে আমাদের সেই সিক। এমনিতে স্টাডি মানে পড়াশোনা করা, সিক মানে খোঁজা, কিন্তু ওই যে স্টাডি তো আবার গবেষণা করাও হয়, এবং সেই হিসাবে এটা ওই যে সিকিং বা খুঁজে বের করার সাথে সামঞ্জস্যতাপূর্ণ। এই জন্য আমরা ওই নিউরো ইকোনমিক্স এবং স্টাডিজটাকে লাল করে ফেললাম, অর্থাৎ ওদেরকে কাছাকাছি নিয়ে এসে পড়লাম। এবার আমাদের যে নেক্সট কাজটা সেটা হচ্ছে এই যে অংশটুকু যেটুকুর মাঝে অ্যান্সার থাকার সম্ভাবনা সবচেয়ে গ্রেটেস্ট, সবচেয়ে বেশি, সেই অংশটুকুকে আলাদা করে ফেলা। এই যে আমাদের সেই আলাদা করা অংশটুকু, এবার আমাদেরকে একটু কেয়ারফুলি পড়তে হবে। আমি যদি কেয়ারফুলি পড়া শুরু করি, these discoveries have led to the field known as neuroeconomics, ওই যে আমাদের প্রশ্ন ছিল neuroeconomics is a field which studies the brain's secrets to success। তার মানে নিউরোইকোনমিক্স একটা খুবই পজিটিভ ব্যাপার, সে ব্রেইনের সাকসেস গুলোকে নিয়ে স্টাডি করে। আবার ওই যে সাকসেস তো এমনি এমনি পাওয়া যায় না, সাকসেস পাওয়ার পিছনে হয়তো কিছু সিক্রেট আছে, নিউরোইকোনমিক্স সেই সিক্রেট গুলো নিয়েও আলাপ করে। এবং এইটা সে ব্রেইনের যে কোনো ধরনের সাকসেস নিয়ে আলাপ করে না, বরং ইন অ্যান ইকোনমিক এনভায়রনমেন্ট, অর্থাৎ ও অর্থনীতি রিলেটেড কোন একটা ফিল্ডেই শুধু কাজ করে, কম্পিটিশন রিলেটেড হয়তো হতে পারে, অর্থনীতি রিলেটেড হতে পারে। এটা নিউরো ইকোনমিক্স লেখাপড়ার ক্ষেত্রে কাজ করে না, সাহিত্য শিল্পের ক্ষেত্রে কাজ করে না, সংস্কৃতির ক্ষেত্রে না, বরং ইকোনমিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে কাজ করে, দ্যাট ডিমান্ডস ইনোভেশন অ্যান্ড বিইং এবল টু ডু থিংস ডিফারেন্টলি ফ্রম কম্পিটিটরস। আমার প্রতিযোগীরা, ওই ব্যবসাতে তো প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগীদের থেকে আমি ভিন্নভাবে কাজ করে কিভাবে সাকসেসফুল হতে পারি সেটা নিয়ে নিউরো ইকোনমিক্স কাজ করে। এবার আমরা চেষ্টা করব ভুল অপশনগুলো, বাড়তি অপশনগুলোকে বাদ দেওয়া যায় কিনা তা নিয়ে। আমরা যদি এর মাঝে থেকে আনলাইকলি অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি, ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ সাম টাইম টু এলিমিনেট দেম এন্ড দেন আই উইল হেল্প ইউ। ওকে, সো লেটস মুভ অন টু দি হেল্পিং পার্ট ফর নাও। এখানে এ নাম্বার অপশনটা, cause a change in how scientists understand brain chemistry. We haven't read about brain chemistry, so brain chemistry নিয়ে নিউরোইকোনমিক্স কাজ করে না। বি নাম্বার অপশন, আন্ডারস্ট্যান্ড হাউ গুড ডিসিশনস আর মেড ইন দি ব্রেইন। গুড ডিসিশনস, হ্যাঁ সেটা সাকসেস হতে পারে, কিন্তু ওই যে কম্পিটিটিভ ফিল্ডটা বাদ যাচ্ছে, ইকোনমির রিলেটেড কথা বাদ যাচ্ছে, এই কারণে বি নাম্বার অপশনটাকেও আমরা রিলেভেন্ট হিসেবে ধরতে পারছি না। নাম্বার ডি, trace the specific firing patterns of neurons in different areas of the brains. এই রিলেটেড কোনো কথা যদি কেউ পড়ে থাকেও প্যাসেজ থেকে, দ্যাটস স্টিল নট কানেক্টেড উইথ নিউরোইকোনমিক্স, কারণ নিউরোইকোনমিক্স স্পষ্টভাবে বলেছিল ও ইকোনমিক্যাল ফিল্ডে কাজ করে, ও কম্পিটিটরদের সাথে ভিন্নভাবে কাজ করতে আমাদেরকে সাহায্য করে। সো দ্যাট উইল বি সিমিলার উইথ অপশন সি। এই হচ্ছে আমাদের অপশন সি, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্রেইন ইজ লিঙ্কড টু অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের সিক্রেট টু সাকসেস ইন কম্পিটিটিভ ফিল্ডস, দ্যাট ইজ হাউ উই আর ডিফারেন্ট দ্যান আওয়ার কম্পিটিটরস। সো যেহেতু সি নাম্বার অপশনটা পুরোপুরি মিলে যায়, এবং সি নাম্বার অপশনে আমরা নিউরো ইকোনমিক্স, সিকিং বাই স্টাডিং, ইকোনমিক এনভায়রনমেন্ট অথবা কম্পিটিটর, এই কথাগুলোর সাথে রিলেটেড কথাগুলো পাই, দ্যাটস ওয়াই সি ইজ দি অনলি কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের এই লেসনটার নেক্সট পার্ট হবে প্র্যাকটিস। সো আমরা কিছু জিনিস প্রেজেন্ট করলাম, কিছু জিনিস প্র্যাকটিস করলাম, আরেকটু প্র্যাকটিস করলে আমরা প্রোডাকশন স্টেজে যেতে পারবো।
অর্থাৎ এখন আমার স্টুডেন্টদের প্র্যাকটিস করার পালা, যাতে তারা নিজেরা প্রডিউস করতে পারে। and for that you have this question. So the question is, according to the writer, iconoclasts are distinctive because, again, you will not read these options first, rather you will get the keywords from the question and then find out the answer, try to find out the answer from the passage. Okay, so try to do it by yourself and then your teacher will help you. So thank you for joining this session. And these are the wrapping up sections. Okay, so things that we have already discussed. আমি just একটু মনে করিয়ে দিতে চাই, that is we have discussed type of MCQs, what we are asked to do, what skills we are assessed, steps needed to find the solution, and example questions. Okay, so that's it. Thanks.